আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সেই বইটির নাম অস্থির তারুণ্য। মরহুম কবি ভাস্কর তমিজ তিনি গত 2 বছর 3 বছর হয়েছে আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন। কবির আত্মার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি। কবি ভাস্কর তমিজ গফরগাঁওয়ের একজন কবি। তিনি মূলত নাট্যকার, কবি এবং কথা সাহিত্যিক। তার অনেকগুলো নাটক বাংলাদেশ বেতারে পঠিত হয়েছে এবং বাংলাদেশ টেলিভিশনে সেগুলো প্রদর্শনী হয়েছে বা কি অভিনয় হয়েছে, মঞ্চায়ন হয়েছে বলা যায়। ভাস্কর তমিজ সম্পর্কে যদি একটু প্রথমে জেনে নিই, যেহেতু তিনি আমাদের মাঝে এখন নেই, তার একটি উপন্যাস আমার হাতে আছে, নাম অস্থির তারণ্য। তো ভাস্কর তমিজ গফরগাঁও, ময়মনসিংহের গফরগাঁও জন্মগ্রহণ করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে বাংলাদেশ টেলিভিশনের একজন কর্মকর্তা ছিলেন, যেটা আমি প্রথমে বললাম যে ওনার কিছু নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়েছে। তিনি নিজেই বাংলাদেশ টেলিভিশনের একজন কর্মকর্তা ছিলেন। বাংলাদেশ তিনি বাংলা সাহিত্যের ছাত্র ছিলেন। লেখালেখি শুরু করেন শৈশবে, সেই 60-এর দশকে। তার লেখা নাটকের সংখ্যা অনেক। রেডিও শ্রোতাদের অন্যতম প্রিয় নাট্যকার ছিলেন ভাস্কর তমিজ। কথা সাহিত্য তিনি সমানভাবে সাবলীল। ভাস্কর তমিজ জীবনকে দেখেন খুঁটিয়ে খুঁটিয়ে গভীরতার সাথে। নারী পুরুষের আনন্দ বেদনা, বিরহ বিচ্ছেদ এবং জীবন ও যৌবনের যাবতীয় নগ্নতা, রূঢ়তা, জয় পরাজয় দেখেন তিনি গভীর অভিনিবেশ সহকারে। অন্তর্বেদী তার শৈল্পিক দৃষ্টি। ভাস্কর তমিজ লিখেন কম, কিন্তু যেটুকু লিখেন তা সাধারণ পাঠক থেকে শুরু করে সুধী পাঠক পর্যন্ত চমকিত ও মুগ্ধ হন কাহিনীর বুননে, বিষয়বস্তুর অভিনবত্বে এবং দেখার গভীরতায়। ভাস্কর তমিজের কাছে সৃজনশীলতা লেখা নয়, আরাধনা। তাই তাই দারুণ মমতায় তিনি উপন্যাস লেখেন। নিপুণ দক্ষতায় গড়ে তোলেন তার উপন্যাসের পাত্র পাত্রীদের। নিপুণ দক্ষতায় গড়ে তোলেন তার উপন্যাসের পাত্র-প্রার্থীদের। অচিতারণ্য উপন্যাসও তিনি এই নিষ্ঠা পালন করেছেন পরিপূর্ণভাবে। অচিতারণ্য আমার কাছে অনেকটা অ্যাডাল্ট একটি উপন্যাস, অ্যাডাল্ট নোবেল যেটাকে বলা যায়। অ্যাডাল্ট এই জন্যে, এখানে পাত্র-পাত্রীদের প্রেম, পরিণয়, গোপন আলিঙ্গন ইত্যাদি বিষয়গুলো ফুটে তোলা হয়েছে, যেটা একসময় আমরা যখন ছোট ছিলাম, স্কুল কলেজে যখন পড়তাম, তখন এই বইগুলো মানুষ লুকিয়ে লুকিয়ে পড়তো, এরকম প্রেমের উপন্যাসগুলো। বাবা মাকে এগুলো পড়তে দিত না। নরমালি উপন্যাস মানেই তো প্রেম থাকবেই, প্রেম থাকেই প্রায় উপন্যাসে, যদিও বিভিন্ন ধরনের উপন্যাসই আছে। তো এই উপন্যাসটা তেমনি একটি প্রেমের উপন্যাস, প্রেম দৈর্ঘ্য উপন্যাস। অস্থির তারুণ্য, তারুণ্য বয়সে মানুষের যে অস্থিরতা থাকে, এখানে মূলত প্রেমের অস্থিরতা। তারুণ্য একজন তরুণ যুবক বা যুবতীদের যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো নিয়েই ভাস্কর তমিজ একটি চমৎকার উপন্যাস লিখেছেন, যেটা সম্পাদক বলেছেন যে শৈল্পিক নিপুণ, হুম, অন্তর্বেদী গভীরতায় শৈল্পিক দৃষ্টিভঙ্গিতে তিনি তুলে ধরেছেন। তার বিষয়বস্তু, অভিনয়তা এবং গভীরতায় তিনি ছোট বিষয়কেও চমৎকারভাবে তিনি তুলে ধরতে পারেন। সেই বিষয়টা এই বইও আছে, ভাস্কর তমিজ। আমরা ভাস্কর তমিজ সম্পর্কে জেনেছি, অস্থির তারুণ্যর কথা বললাম। এখন বলবো আমি যেই কথাটা বলেছিলাম যে স্কুল কলেজে ছোটবেলায় আমরা পড়েছি, ধরেন এটা 90-এর দশকের মানুষ যারা আছেন, 80-এর দশকের মানুষ যারা আছেন, তারা এইসব ছোট ছোট বই, বই ছোট মানে চটি বই, দেখতে চটি বই, কিন্তু পেজ অনেক, কারণ পাতাগুলো দুর্বল থাকে, হোয়াইট প্রিন্টের পেপার থাকে, পেজ অনেক হয় কিন্তু বইগুলো ছোট থাকে। এরকম আগে অনেক উপন্যাস এরকম ভাবে বের হতো, যদি এখন সময়টা এরকম নাই। এখন বইয়ের মলাটও চেঞ্জ হয়ে গেছে, পাতা চেঞ্জ হয়েছে, এখন আরো সুন্দরভাবে বই প্রকাশিত হয়। আগে শুধুমাত্র লিখলেই হতো, খালি প্রকাশ খালি প্রকাশ। তো অস্থির তারুণ্য এই বইটি চয়ন প্রকাশনী থেকে প্রকাশিত হয় কত সালে? 2004 বইমেলায়। চয়ন প্রকাশনী থেকে 2004 বইমেলায় এই অস্থির তারুণ্য বইটি প্রথম প্রকাশিত হয়। বইটির মূল্য মাত্র 50 টাকা। সেই সময় 2004 সালে এই বইটির মূল্য ছিল মাত্র 50 টাকা। আর বইটিতে মোট পাতার সংখ্যা বা পেজ আছে 64 পেজ, 64 পেজের একটি বই। মানে 4 ফরম্যাট, 4 6 24, 4 ফরম্যাট বই। এক ফরম্যাট সমান 16 পেজ, 4 16 64 পেজের এই বই, মানে 4 ফরম্যাট বই। এটা এইভাবে বললাম কারণ যারা নতুন লেখালেখিতে যুক্ত হচ্ছেন বা পাঠক, তারা এই ফরম্যাট জিনিসটা অনেকে জানে না। আমিও জানতাম না যখন লেখক হয়ে উঠি নাই, তখন তখন আমার কাছে ফরম্যাট জিনিসটা কি তখন আমি জেনেছি, এই জন্য বলে দিলাম। তো ভাস্কর তমিজ সম্পর্কে আমরা জেনেছি। এই বইটিও আমি বলে ফেললাম, এটা একটি উপন্যাস, প্রেমের উপন্যাস। এই বইটাতে লেখক উৎসর্গ যেভাবে করেছেন, সেই উৎসর্গ পাঠটুকু যদি পড়ে শোনায়। আমার দাদা রহমতুল্লাহ ব্যাপারী, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিলেন সোচ্চার, তার স্ত্রী নূরজান বেওয়া
ভাবতেন কি করে মানুষের মঙ্গল করা যায়। এই দুজনের লক্ষ্য ছিল এক, জমিদারদের শোষণের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম। গাঁয়ের মানুষ, এলাকায় এলাকার মানুষ আজও যাদের শ্রদ্ধাভরে স্মরণ করে, আমার সেই দাদা দাদিদের স্মৃতির উদ্দেশ্যে তিনি উৎসর্গটা লিখেছেন। আবার নিচে একটু লেখা তিনি লিখেছেন, অনেক দিনের আশা ছিল ডাক দিয়ে যাব তাদের, যারা পথ বেঁধে দিয়ে যাবে পথিকের, অথচ কিছুই করা হলো না আমার, ক্ষমা চাবো কোন মুখে, অথচ কিছুই করা হলো না আমার, এ লজ্জা আমি কেমন করে ডাকবো, ক্ষমা চাবো কোন মুখে, তবুও ক্ষমা চেয়ে গেলাম অক্ষমতায়। ভাস্কর তমিজ লেখাটি লিখেছেন 1996 সালের 5/5 মানে মের 5 তারিখ। 1995 মের 5 তারিখে তিনি এই বইটি, মূলত এই পাণ্ডুলিপিটা তাহলে সেই সময়ের লেখা, আর বইটি প্রথম প্রকাশিত হয় 2004 সালে। বইটির সূচনা আবার একটি পেজ এখানে আছে যা বলতে চেয়েছি, উচ্ছ্বাস আর জীবন এক নয়, তবু উচ্ছ্বাস আছে বলে জীবন এত সচল। ভালো লাগার ভালোবাসাও এক নয়, তবু ভালো লাগা আছে বলে ভালোবাসার প্রকাশ। কাম আর মোহ জীবনের সাথে সম্পৃক্ত, তাই মানুষের কাছে মানুষ, মানুষের কাছে পৃথিবী এত সুন্দর। কামনার আগুনে পুড়ে খাক হয় জীবন, আবার কামনার আগুন মানুষকে অসাধ্য কিছু করায়। এত সবের পরও জীবনের শুরুটা হয় অস্থিরতায়, না পাওয়ার বেদনায় যেন তখন বাজে বেশি করে। অথচ অহেতু অবহেলায় ক্ষতি হয় সময়ের, নষ্ট হয় অমূল্য জীবন। অস্থির তারুণ্যের পাত্রপাত্রীরা তাদেরই কেউ কেউ, আগুনে আগুনে পুড়ে জেনেও আমরা কেউ কেউ আগুনে হাত দেই। গোলাপে কাঁটা আছে জেনেও গোলাপকেই ভালোবাসি। অজানাকে জানার কি অদম্য স্পৃহা মানুষের, এখানে স্পৃহা, প্রেম, ভালোবাসার গভীরতায়। চমৎকার, তিনি কিন্তু চমৎকার কবিতাও লিখেন। এই যে লাইনগুলো লিখেছেন আমাদের একেবারে জীবন বোধের ভিতর থেকে হৃদয় নিঃসৃত কিছু কথা যেন। উপন্যাসের শুরুটা হয়েছিল এভাবে, একটি ছেলে একটি মেয়ে, ওরা দুজন ট্রেন থেকে একই স্টেশনে নেমেছিল। ছেলেটি মেয়েটির মুখের দিকে তাকিয়েছিল আর মেয়েটি ছেলেটির মুখের দিকে। ট্রেনটা চলে যেতে মেয়েটি রেল লাইন ক্রস করে দক্ষিণ মুখ, আর ছেলেটি হাঁটছিল উত্তর মুখ। এক ঝলক পারফিউমের গন্ধ ছেলেটির নাকে লাগতেই ছেলেটি গাড় বাঁকিয়ে মেয়েটির দেখার চেষ্টা করেছিল, মেয়েটাকে দেখার চেষ্টা করেছিল। মেয়েটা ইচ্ছা করে তাকায়নি, কারণ মেয়েটি ছেলেটির দাম বাড়াতে চায়নি। অথচ মেয়েটির লোভ হচ্ছিল ছেলেটিকে ভালো করে একবার দেখে নেওয়ার। সানগ্লাস দেখার জন্য বেশ সুবিধা, ইচ্ছে মতো কারো দিকে চেয়ে থাকলো কেউ কিছু মনে করতে পারে না। কালো গ্লাস, বাইরে সবকিছু দেখা যায়, কিন্তু বাইরে থেকে কিছুই দেখা যায় না। এটা মজার ব্যাপার ঘটেছিল, এবং তারপর ঘটেছিল আরো কিছু। মেয়েটি গাড়ি থেকে নামার সময় ভিড়ের চাপে যখন অতিষ্ঠ, তখন দুটি যুবক ইচ্ছে করে মেয়েটিকে নামাতে সাহায্য করেছিল। মেয়েটিও ছেলে দুটির সাহায্য নিয়েছিল। এরকম হয়, প্রায়ই হয়, না চাইতেও, যেমন বৃষ্টি। তাই বলে কি কেউ কারো কথা মনে রাখে? না, এত ঘটনা কেউ মনে রাখতে পারে। তবু যদি কেউ মনে রাখে, তাহলে বিচিত্র জগতের বিচিত্র মানুষ। কেউ রৌদ্রে আকাশের দিকে তাকিয়ে দেখে বেলা কদ্দূর হলো, কেউ সে আকাশে তাকিয়ে দেখছে সমুদ্র, মাছ, পাখি ইত্যাদি ইত্যাদি। এটা এক একজনের নিজস্ব ব্যাপার, ভালো লাগার ব্যাপার। একজন মেয়েটার গায়ে ছুঁয়ে ছুঁয়ে আনন্দ পায়, একজন মেয়েটার সাথে প্রেম করে করে কবি হয়ে যেতে চেষ্টা করে, কবি হয়ে যায়। কল্পনা রঙে রঙে পৃথিবীকে সাজিয়ে বাসর করে, সেই বাসরের বর সেজে বাসর রাতে সাজানো বউয়ের মুখটা কাপা হাতে উপড়ে তুলে চোখ বন্ধ করা ঠুটে কাঁপনরত বউ দেখে। প্রথম পেজটি পড়ে শোনালাম। এভাবেই এই গল্পগুলো, উপন্যাসটি এভাবেই শেষ হয়েছে, প্রেম, পরক্রিয়া, ভালোবাসায়। সর্বশেষ পেজটির কয়েকটি লাইন পড়েই এখানে শেষ করব। ভালো লাগা কামনার আগুনে পুরা এক শক্তি, যা মানুষকে ভালোবাসতে জানে না বলেই যৌবনের সবটুকু সময় অস্থিরতায় আবদ্ধে সাহায্য করে। লাইনটা আবার বলছি, ভালো লাগা কামনার আগুনে পুরা এক শক্তি, যা মানুষকে ভালোবাসতে জানে না বলেই যৌবনের সবটুকু সময় অস্থিরতায় আবদ্ধ সাহায্য করে। ভালোবাসে মানুষ, অসাধ্যকেও সাধন করে। হওয়ার কথা ছিল ভালোবেসে, যাক, ভালোবাসে মানুষ, অসাধ্যকে সাধন করে। অসিদ্ধান্তের অস্থিরতায় ভরিয়ে রাখে মন, জীবন। তাই তো সংসার সমুদ্রে ঝড়ের মাঝে ভাসে মানুষ। আবার বেলাভূমিতেও আঁচড় টানে অস্তিত্বের। তবু মানুষ কি জানে, সে কি চায়, কিসে তার তৃপ্তি।
এভাবেই লেখকের স্বগতোক্তিতেই উপন্যাসটি শেষ হয়েছে। এর আগের পেজই মূলত প্রণয় হয়েছে প্রেমিক প্রেমিকাদের। তো ভাস্কর তৌমিজ অস্থির তারুণ্য এই উপন্যাসটি আমি পড়েছি। বর্তমানে এই বইগুলো আর নেই। কবিও আমাদের মাঝে নেই। কবির ছেলেমেয়ে সবাই উচ্চশিক্ষিত। আমি যতটুকু জানি একজন ব্যাংকার, একজন ইঞ্জিনিয়ার। তো সকলের সাফল্যমণ্ডিত জীবন, ইতিমধ্যে সাফল্য, অদূর ভবিষ্যতে আরো সাফল্যময় জীবন কামনা করছি। কবি এবং কবির সহধর্মিণী দুজনেই গত হয়েছেন। উভয়ের জন্য রুহের মাগফিরাত কামনা করি। বেহেশত নসিব হোক। একই সাথে এই ভিডিওটি যদি কবির ছেলেমেয়েরা কখনো কোনোভাবে দেখে ওঠেন, তাহলে তাদের জন্য বলবো যে বাবার স্মৃতিগুলো চাইলে আবার পুনরুদ্ধার করা যেতে পারে। উনি অনেকগুলো বই লিখেছেন। কোনো কোনো বই হয়তো শুধু প্রেম প্রণয় ছাড়াও এর বহির্ভূত আরো কিছু থাকতে পারে, আছে। তিনি যেহেতু একজন বাংলাদেশ বেতারের, বাংলাদেশ টেলিভিশনের একজন কর্মকর্তা ছিলেন, ওনার কবিতার বই আছে, নাটক আছে। যদি মানসম্মত মনে হয় বাবার স্মৃতিকে অদূর ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার জন্য, আবারও সেটা পুনর্মুদ্রণ করা যেতে পারে। সবাই ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।